গারো পাহাড়ের নিচে, এটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম কত সালে? সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম কত সালে? 1919 খ্রিস্টাব্দে 22 ফেব্রুয়ারি। মৃত্যু? মৃত্যু 2003 সালে ম্যাম। আচ্ছা, ওনার প্রথম প্রকাশিত রচনা হচ্ছে কথিকা। ওনার প্রথম প্রকাশিত রচনা হচ্ছে কথিকা। ঠিক আছে, কথিকা। এখানে যেটা বলবো যে এখানে যে কটা অংশ আছে, গারো পাহাড়ের তারপরে হচ্ছে এই যে এর যে প্রকাশকাল, সেটা হচ্ছে 1951 খ্রিস্টাব্দ। এই যে প্রকাশকাল সেটা হচ্ছে 1951 খ্রিস্টাব্দ। প্রাবন্ধিক যে সুভাষ মুখোপাধ্যায়, তার যে আমার বাংলা গ্রন্থটি রয়েছে, গ্রন্থটি তিনি জলিমোহন কল, অর্থাৎ কাশ্মীরের ছেলে জলিমোহন কল, যাকে তিনি উৎসর্গ করেছিলেন। এটা নোটসের মধ্যে করে দেওয়া আছে। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থটি উৎসর্গ করেছেন কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে, যেটা উত্তম পুরুষে লেখা, মানে আমি, আমরা এই ভাষাতে লেখা হয়েছে। এর ভূমিকা অংশে রয়েছে যেখানে প্রথমেই শুরুতেই শিয়ালদহ অর্থাৎ শিয়ালদার কথা লেখা আছে। তারপরে যেটা এই যে এখনকার দিনে উড়াল পুল, মানে ভেড়ামারা পার হয়ে সারাল পুল, এই ধরনের একটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখা হয়েছে। পদ্মা নদীর নাম আছে, তারপরে যেখানে শাল গাছের নাম আছে। এই আমার বাংলা প্রবন্ধটি তিনি রংমশালের জন্য, রংমশাল, সুভাষ মুখোপাধ্যায় রংমশালের জন্য আমার বাংলা প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন। কার অনুরোধে করেছিলেন? তার বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, যার অনুরোধে তিনি কি করেছিলেন? রংমশালের জন্য তিনি কি করেছিলেন না, এই প্রবন্ধটি রচনা করেছিলেন। আচ্ছা, কাকে উৎসর্গ করেছিলেন সেটা বললাম। আমার বাংলা প্রবন্ধে মোট প্রবন্ধ সংখ্যা কত? সেটা হচ্ছে 11টা। মোট প্রবন্ধ সংখ্যা হচ্ছে 11টা। আমার বাংলার এই যে ভূমিকা অংশটা, তার রচনা কাল হচ্ছে 1961 সাল। তার যে রচনা কাল, ভূমিকা অংশটা 1961 সাল, যেটা হচ্ছে 1 জুন। পয়লা জুন 1961 সাল। ম্যাম, হ্যাঁ বল। প্রবন্ধ সংখ্যা 11টা, কোনটা বললেন? 11টি, মানে টোটাল যে প্রবন্ধ, যেমন গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, দীপঙ্করের দেশে, বন্যার সঙ্গে যুদ্ধ, শালমহুয়ার ছায়ায়, বুঝতে পেরেছো, পাতালপুরীর রাজ্যে, কলের কলকাতা, জগদ্দল পাথর, আর হচ্ছে ওই চাটগাঁয়ের কবিওয়ালা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। সবগুলো, এই সবগুলোই কিন্তু পড়তে হবে। আচ্ছা, এইখানে এগুলো হলো উল্লেখযোগ্য গ্রন্থগুলো, উল্লেখযোগ্য চরিত্রগুলো। যে যে উল্লেখযোগ্য চরিত্র আছে, যেমন দাফা, যেমন হচ্ছে চেংম্যান, ভূমিকা অংশ থেকে আমি বলছি, মনোহর, তারপরে হচ্ছে মইজুদ্দি ব্যাপারী, তারপরে হচ্ছে মোনা ঠাকুর, রমেশ শীল, ফণী বড়ুয়া, এইগুলো। যেমন যে সময়টা এই রচনাটা শুরু হয়েছে, যেটা হচ্ছে চৈত্র মাসের উল্লেখ রয়েছে, এই যে একদম আমরা ফার্স্টেই দেখছি গারো পাহাড়ের নিচে, যেখানে না জায়গাটা হচ্ছে ময়মনসিংহ, তাই তো? ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তর শিয়রে তাকাবে, এটার কথা বলা হয়েছে। উল্লেখিত বন্দর যেমন, তো এখানে উল্লেখিত নদী রয়েছে, যেমন এই গারো পাহাড়ের নিচে এই যে গল্পটা আমরা পড়বো, এখানে যে নদীর নাম রয়েছে যেটা হচ্ছে সোমেশ্বরী,
এখানে যে নদীর নামটা রয়েছে সেটা হচ্ছে সোমেশ্বরী। ঠিক সেইভাবেই কীর্তিনাশা পদ্মা যেটা দীপঙ্করের দেশেতে রয়েছে, তিস্তা হচ্ছে মেঘের গায়ে জেলখানাতে রয়েছে, অজয় দামোদর এই নদীর উল্লেখ বন্যার সঙ্গে যুদ্ধ এই প্রবন্ধ গ্রন্থে রয়েছে, হলদি নদী, রূপনারায়ণ, গঙ্গা, তারপর ওদিকে গঙ্গা রয়েছে শালমহুয়ার ছায়ায়, বরাকর নদী হচ্ছে পাতালপুরীর রাজ্যে, আর ব্রাহ্মণী নদী হচ্ছে জগদ্দল পাথরে। এই যে গল্পগুলোতে এই নদীর নাম উল্লেখ আছে। তোমাদের একটা কাজ আমাকে কালকে সকালে একটু বলে দেবে, দেখে নোটটা, যে আমি আশা করছি দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, যে যে নদীর নামগুলো আমি বলে দিলাম ওই নদীর নামগুলো ওই প্রশ্ন মানে যে প্রশ্ন উত্তরটা দিয়েছি তার মধ্যে উল্লেখ আছে কিনা। আশা করছি আছে, কিন্তু তবু একবার দেখে আমাকে বলো। ঠিক আছে। উল্লেখিত বন্দর বলতে যেমন ছাতির বদলে হাতি, ছাতির বদলে হাতি এই যে গল্পটা রয়েছে, যেখানে যে উল্লেখযোগ্য বন্দর সেটা হচ্ছে হালুয়া ঘাট, সেটা হচ্ছে হালুয়া ঘাট। হ্যাঁ, এইভাবে বেশ কিছু গান রয়েছে, প্রবাদ প্রবচন রয়েছে, এইগুলো কিন্তু আমাদের দরকার। যে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিদের কথা রয়েছে, যেমন বিজন ভট্টাচার্য, যেমন হচ্ছে শম্ভু মিত্র, যেটা হচ্ছে ওই বন্যার সঙ্গে যুদ্ধ, এই গ্রন্থটাতে বিজন ভট্টাচার্য এবং শম্ভু মিত্রের উল্লেখ আছে। আবার শালমহুয়ার ছায়াতে মাতঙ্গিনী হাজরার উল্লেখ আছে। আবার চাটগাঁয়ের কবিওয়ালাতে সূর্য সেন, কল্পনা দত্তের মতো বিখ্যাত ব্যক্তিদের উল্লেখ রয়েছে। ঠিক আছে, এই জায়গা এগুলো কি নোটসে আছে না নোট ডাউন করে নেব? নোটসে আছে, যদি নাও থাকে আর নোট ডাউন করতে হবে না, মানে সবগুলোই আছে, কিন্তু আমি তবু কালকে একবার দেখছি, আমি এটা এক জায়গায় করে দেবো, ঠিক আছে, সুবিধা হবে। জাস্ট এইটুকু, নোটসে আছে সবগুলো, আমি করে দিয়েছি, তবু এটা এক জায়গায় করে দেবো। সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধুর নাম দেখবে, যেটা হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। আচ্ছা, লেখকের বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ঠিক আছে। এটা যার জন্য, যে পত্রিকার জন্য তিনি এই আমার বাংলা রচনা করেছিলেন, যেটা হচ্ছে ওই রংমশাল। অনেক জায়গায় এটাকে রংমহল বলেও পাবে, মূলত রংমশাল হবে। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম আর প্রথম কাব্যগ্রন্থ পদাতিক কবে প্রকাশিত হয় সেটা একটু দেখে নিও। মূলত দেখবে পাঁচের কি বলে ওটা হচ্ছে যে 1941 সাল, 1940-তে হচ্ছে পদাতিক। আর বন্ধুর নাম আর আমার বাংলা উৎসর্গ করেছেন জলিমোহন কল্প। এই ভূমিকা অংশ থেকে এই জায়গাগুলো দেখে নেবে। ঠিক যে কটা প্রশ্ন বললাম আমি, কাকে উৎসর্গ করেছে, সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধুর নাম কি, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা প্রবন্ধটি কোন পত্রিকার জন্য লিখেছিল, আর হচ্ছে যে আমার বাংলা যে পত্রিকার জন্য লিখেছিল এটা গুরুত্বপূর্ণ, আর কাকে উৎসর্গ করেছে সেটা তো বললাম। এই যে নদীর নামগুলো, বিখ্যাত ব্যক্তিত্বদের নামগুলো, যে সমস্ত উল্লেখযোগ্য চরিত্রগুলো রয়েছে, বন্দর রয়েছে, গান রয়েছে, খেলা রয়েছে, এইগুলো উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গের নাম রয়েছে, এইগুলো। আর মোট রচনা কটা, মোট প্রবন্ধ কটা রয়েছে সেই প্রবন্ধের নামগুলো, এগুলো। আর গল্প যখন শুরু হচ্ছে, মানে প্রবন্ধটা যখন শুরু হচ্ছে, তখন কোন মাসের উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে চৈত্র মাসের উল্লেখ রয়েছে, সেটা গুরুত্ব। ম্যাম, আর এই 1961 খ্রিস্টাব্দ 1 জুন ওইটা কি বললেন? ওটা হচ্ছে আমার বাংলা ভূমিকার রচনাকাল, ঠিক আছে, আমার বাংলার রচনাকাল, আর একটা হচ্ছে আমার বাংলার ভূমিকার রচনাকাল। ম্যাম, আমার বাংলাটাও কি 61তেই হয়েছে? মানে ভূমিকাটা রচনা যে সালে? হ্যাঁ, ম্যাম, নোটসের মধ্যে ওই সালগুলো ওইগুলো নেই। আচ্ছা, তাহলে ওটা একটুখানি লিখে নাও। আমার বাংলাটা হচ্ছে 1961 সালে, ওই ভূমিকা অংশটা।
আছে, এটা একটু লিখে নাও, বলে দিচ্ছি, লিখে নাও এই জায়গাটা। সমগ্র গ্রন্থটা, আমার বাংলা সমগ্র প্রবন্ধটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1951-তে। পরবর্তীকালে ভূমিকা অংশটা সংযোজিত হয় 1961 সালে। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশাল পত্রিকার জন্য, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশাল পত্রিকার জন্য তাকে দিয়ে এই গ্রন্থটি লিখিয়ে নিয়েছিলেন, তাকে দিয়ে এই গ্রন্থটি লিখিয়ে নিয়েছিলেন। মোট 11টি প্রবন্ধ রয়েছে, মোট 11টি আগে প্রবন্ধ রয়েছে। আগেটা আরেকবার বলুন তো, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশাল পত্রিকার জন্য এই গ্রন্থটি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন। তারপরে বলি, মোট 11টি প্রবন্ধ রয়েছে। আর এই বইটার যিনি বইটি অলংকরণ করেছিলেন তিনি হচ্ছেন শিল্পী চিত্তপ্রসাদ, তিনি হচ্ছেন শিল্পী চিত্তপ্রসাদ, যিনি অলংকরণ করেছিলেন। শিল্পী চিত্তপ্রসাদ মানে আঁকাগুলো করেছিলেন। শিল্পী চিত্তপ্রসাদ হচ্ছে অলংকরণ করেছিলেন, আর ফটোগ্রাফ মানে আলোকচিত্র শিল্পী ছিলেন সুনীল জানা। সুনীল জানার। ম্যাম আরেকবার বলুন। বলছি, শিল্পী চিত্তপ্রসাদ ছিলেন, বইটির অলংকরণ করেছিলেন, বইটির অলংকরণ করেছিলেন। আর আর ফটোগ্রাফ করেছিলেন মানে আলোকচিত্র শিল্পী ছিলেন সুনীল জানা। এই অবধি হয়েছে সকলের। তারপরে বলছি, এই যে আমি বললাম যে 1961 সালে বইটার ভূমিকা অংশ প্রকাশিত হয়, এই ভূমিকা অংশটি কে লিখেছিলেন? এই ভূমিকা অংশটি লিখেছিলেন, লিখে নাও, নিহার রঞ্জন রায়, ডক্টর নিহার রঞ্জন রায়। ডক্টর নিহার রঞ্জন রায় এই ভূমিকা অংশটি তৈরি করে দিয়েছিলেন। ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় যিনি ভূমিকা অংশটি তৈরি করে দিয়েছিলেন। ম্যাম নামটা আরেকবার বলুন। হ্যাঁ, নিহার রঞ্জন রায়। হয়েছে, এবার বলি, ভূমিকা অংশেই তিনি শেয়ালদার কথা বলছেন, শেয়ালদার কথা বলছেন, এটা দিয়েছি নোটে। আর সারালপুলের কথা বলেছেন, পদ্মা নদীর কথা বলেছেন, শালগাছের কথা বলেছেন, এগুলো বলে দিয়েছি, আর সেরকম ভাবে কোনো দরকার নেই। আরেকটা হচ্ছে যেখানে বলার আছে, যেটা হলো যে এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দাফা, উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দাফা। এই ভূমিকা অংশের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দাফা। এখানে আমি একবার দাগ দিয়ে দিচ্ছি, এই যে শেয়ালদায় যাও, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ভেড়ামারা পার হয়ে সারারপুল, এইটা ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অবধি পেছনে পেছনে মানে ডাকতে ডাকতে যাবে, পেছনে ডাকতে ডাকতে যাবে, এই লাইনটা। গোড়া পল্টনের তাঁবু নেই শালগাছের ছায়ায় ছায়ায়,
গোড়া পল্টন, মানে ইংরেজদের আর তাঁবু নেই, ঠিক আছে। এই যে এখানে দাফার কথা রয়েছে, দাফা ছেলেবেলায় সে ছিল গরু চোর দাফা, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়িতে এসে, ললিতই তাকে রাস্তা থেকে ধরে এনেছিল। দাফাকে দেওয়া হলো গরুর রাখালি, ললিতের বউকে দাফা মা বলে ডাকলো। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো, দাফাকে সবাই হাবাগোবা বলেই জানতো। এই প্যারাটা যেখান থেকে দাগ দিচ্ছি। ম্যাম বলছি এই যে যেটা বলছেন এইটা গ্রুপে দেওয়া আছে? কোথায়? এই যে আপনি পিডিএফটা গ্রুপে বললাম তো, এই যে, হ্যাঁ আপনি যেটা থেকে বলছেন। পিডিএফটা বলছি, পিডিএফটা আমি দেখবে একটা ড্রাইভে দিয়েছি, ড্রাইভের মধ্যে যদি দেওয়া থাকে ভালো কথা, নইলে আমি পড়ানো শেষ হয়ে গেলে দিয়ে দেবো, সবাইকে পুরো গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। দেওয়াটা দিয়ে দেবো। এমনি একটা যেটা নোটটা যেটা সেটা দেওয়া আছে, আশা করি তোমাদের গ্রুপে আছে, একটু দেখে হ্যাঁ নিও। নোটটা দেওয়া আছে ম্যাম, নোটটা দেওয়া আছে। একদম। এই যে দেখো তারিখটা এবং কে লিখেছে, সুভাষ মুখোপাধ্যায়ের নামে, সেইটা ঠিক আছে। আর এই যে রং মশাল পত্রিকায় বেরিয়েছিল এটার কথা পুরোটা দেওয়া আছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি ভাবে ভূমিকা অংশ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পাঠ পড়তে হবে বলে দিলাম। এবারে আমরা আসি গাঢ় পাহাড়ের নিচে আমাদের প্রথম প্রবন্ধ। কি কি পড়তে হবে? ফার্স্ট অফ অল, গাঢ় পাহাড়ের নিচে থেকে এর উৎসটা কি? দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় এই সম্পাদিত তাদের রংমশাল পত্রিকার জন্য 1353 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যায় আমার বাংলার প্রথম যে রচনা, যেটা কি নামে পরিচিত, মানে কি নামে প্রকাশিত হয়েছিল? যেটা প্রকাশিত হয়েছিল গাঢ় হাজং এর দেশে। এটা যে নামে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে গাঢ় হাজং এর দেশে, এই নাম। পরবর্তীকালে লেখক আমার বাংলা বইতে এর নামটাকে পাল্টে রেখেছিলেন গাঢ় পাহাড়ের নিচে, ঠিক আছে। এর নামটাকে পাল্টে রেখেছিলেন গাঢ় পাহাড়ের নিচে। তাহলে ফার্স্ট অফ অল এর নাম ছিল গাঢ় হাজং এর দেশে, গাঢ় হাজং এর দেশে। গাঢ় হাজং এর দেশে কবে? 1353 বঙ্গাব্দ, বৈশাখ সংখ্যা। বৈশাখ সংখ্যা। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখকের বন্ধু, সুভাষ মুখোপাধ্যায়ের বন্ধু এবং কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের সম্পাদিত রংমশাল পত্রিকার জন্য, ঠিক আছে। এটা গেল এর বেসিকটা। এবার এখানে আমরা যে মূল যে ঘটনাটা এটাই, যে যেখানে দেখো আমাদের ফার্স্টেই আছে যে চৈত্র মাসের দিকে যদি তাকাও, যদি কখনো ময়মনসিংহ যাও রাত্রিরে উত্তর শিওরে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গাঢ় পাহাড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে চৈত্র মাসে ময়মনসিংহের উত্তরের আকাশে কি দেখলে মনে হচ্ছে? যে ধোঁয়াটে আকাশ, ঠিক আছে, মানে ধোঁয়াটে মেঘে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। আসলে ওটা মেঘ নয়, ওটা হচ্ছে একটা গাঢ় পাহাড়, একটা পাহাড়। পাহাড়ি মানুষদের ওখানে কিভাবে তারা জীবন যাপন করে, যেখানে পাহাড়ের মধ্যে ওই ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দিলে বনের পশু পাখিরা সবাই চলে যায়, সেখানকার মানুষ কিভাবে জীবন ধারণ করে, মনের সুখে তারা শিকার সেরে সন্ধেবেলায় তারা গায়, নাচ গান করে, এইগুলো গুরুত্বপূর্ণ। তার উপর ধান, তামাক, তারা বিভিন্ন ফসলের বীজ বনে সেখানে, এইভাবে এবড়ো খেবড়ো রাস্তা
এই গারো পাহাড়ের নিচেই রয়েছে সুষম পরগনা। ঠিক আছে, তাহলে এই যে গারো পাহাড়ের নিচে মানুষ কিভাবে, সেখানকার মানুষ, পাহাড়ি মানুষরা কিভাবে জীবন ধারণ করে সেটা যেমন গুরুত্বপূর্ণ, সেখানেই রয়েছে গারো পাহাড়ের নিচেই রয়েছে সুষম পরগনা, রেল লাইন থেকে অনেকটা দূরে এই জায়গাটা। এই জায়গাটা আর হলো সেখানে হাজং গারো কোচ, এই জায়গাটা, তারপর ডালু মারগান, এমনই বিভিন্ন জাতের মানুষের বাস। আচ্ছা, এটা গেল। ওখানকার মানুষরা চাষের কাজে ভীষণভাবে পটু, এটা দরকার। এই অঞ্চলে হাজংরাই হচ্ছে সংখ্যা গুরু। মানে কি, হাজং হচ্ছে ওখানকার একটা, আমরা যেমন আদিবাসী যেটা বলি, ঠিক ওরাও হচ্ছে সেরকম। পাহাড়ি নদী সোমেশ্বরী ওখানে যেন রেগে টং হয়ে আছে, তাহলে ওখানে যে পাহাড়ি নদী তার নাম হচ্ছে সোমেশ্বরী। স্রোত তো নয় যেন কুমিরের দাঁত, কার সঙ্গে তুলনা করেছে, কুমিরের দাঁত, মানে এতটাই ধারালো, মানে স্রোত ওখানে এতটাই, নদীর স্রোতটা এতটাই বহমান ওখানে, খুব ফ্লুয়েন্ট আর কি স্রোতটা। আচ্ছা, তাহলে ওই যে হাজং, আচ্ছা গারোদের আলাদা ভাষা, ঠিক আছে। হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে অদ্ভুত থাকে, কারণ ওরা তকে ট আর টকে ত, ডকে দ, দকে ড, এইসব বলে থাকে আর কি, ঠিক আছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এগুলো সবগুলো নোটে আমি করে দিয়েছি, মনে হয় না এগুলো সবই করে দিয়েছি, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে ওখানে হাজংরা হচ্ছে, হাজং হচ্ছে ওখানে সংখ্যাগুরু, মানে ওই অঞ্চলে হাজংরা বেশি থাকে, ওরা আদিবাসী। এই অঞ্চলে হাজংরাই হচ্ছে সব থেকে সংখ্যায় বেশি। হাজং শব্দের অর্থ কি? পোকা। এগুলো দেখবে ভালো করে। একটা ধাঁধা রয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলবো, এটা ঠিক ধাঁধা নয়, একটা ধাঁধাই বলো এটাকে, ঠিক আছে। আর একটা ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, এটা রয়েছে এই যে বারবার ধান বুনে জমিতে। তারপরে হাতি বেগার কারা? 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল যাকে বলা হতো হাতি বেগার। হাতি, জমিদারের বেজায় শখ হাতি ধরা, তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা, আর মাচার ওপর সেপাই সান্ত্রী নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। সেপাই মানে সব সেন, যারা আর কি পাহারা টাহারা দেয় তাদেরকে। সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা, যাতে না খসে। আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল ছিঁড়ে বেঁধে। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বেড় দিয়ে দাঁড়াতে হবে। ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই। যারা হাতি বেড় দিতে যেত তাদের কাউকে সাপের মুখে, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। গোরাচাঁদ মাস্টার হলেন তাদের নেতা। অর্থাৎ এইভাবে মানুষ আর কতদিন চলবে? তারা তো ভীষণ ভাবে রেগে যাচ্ছে জমিদারের উপর, এইভাবে তার শোষণের জন্য। শোষণ, অত্যাচারে, হাতি বেগারের জ্বালায় একেবারে সকলের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে, তারা রেগে যাচ্ছে। ফলে কি হচ্ছে, শেষে কিনা জমিদারের এই সমস্ত কথা তারা মানতে বাধ্য নয়, তারা বিদ্রোহ শুরু করলো। গোরাচাঁদ মাস্টার হচ্ছেন তাদের বিদ্রোহের মানে মাস্টার আর কি। চাকলায় চাকলায় বসলো মিটিং, কামারশালায় নানা রকম অস্ত্র তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত পল্টন, জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হলো। কিন্তু হাতি বেগার আর চলল না। এখনো চৈতন্যনগরে হিঙ্গুর কোনায় গেলে খগ, মোড়ল, আমুত মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের কথা জানা যায়। কাদের মুখে বিদ্রোহের কথা জানা যায়? থুরথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম। ঠিক আছে, মানে দুঃখ করে বলে মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরও অরুচি ধরতো। গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঢালাই হতো। আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। একটা
কথা আগে থেকে বলে রাখি, ওই অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে, চটে যেও না যেন। বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিয়ে নিই, তাই ওরাও আমাদের পর পর ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। হলো, এই হলো গারো পাহাড়ের নিচে সেখানকার শোষিত মানুষগুলোর উপর কিভাবে অত্যাচার চলতো এই হাতি বেগারের যে সমস্ত দল তাদের উপরে, এবং শেষ পর্যন্ত কিভাবে সেটা বন্ধ হয়ে গেল, সেটাই হচ্ছে এই গল্পের মূল আলোচ্য বিষয়। কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তা নইলে পরেরটা করাবো। বলে ফেলো। ম্যাম চাকলায় চাকলায় বসলো মিটিং, মানে পাড়ায় পাড়ায়? হ্যাঁ, ওখানে পাড়ায় পাড়াই ধরতে পারো, মানে ওই অঞ্চলটিতে। আর বরকন্দাজ মানে কি? সৈনিক টাইপের নাকি? হ্যাঁ হ্যাঁ, সৈনিক, ওই যারা বন্দুক নিয়ে থাকে। আচ্ছা, গারো পাহাড় বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝানো হয়েছে আমি এটা একটু জানতে চাই। আসামের দক্ষিণ পশ্চিম মেঘালয় ছোট ছোট অঞ্চলকে। হ্যালো, ছোট রাজ্য আর কি, সেই রাজ্যে অবস্থিত গারো পাহাড়। আসামের দক্ষিণ পশ্চিম মেঘালয়ের ছোট রাজ্য অঞ্চলে অবস্থিত। ম্যাম গারো পাহাড় বলতে ওই যে গারো খাসিয়া জয়ন্তিয়া যে পাহাড় আছে, ওই গারো পাহাড় তো? হ্যাঁ হ্যাঁ, মেঘালয়ের কাছে যেটা রয়েছে। মানে আমাদের দিক থেকে যদি আমরা ভাবি তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব দিক। সাউন্ডটা কম আসছে। হ্যাঁ বলো। আমাদের দিক থেকে কনটেক্সটে যদি ভাবি তাহলে অবশ্যই আমাদের উত্তর পূর্ব দিক, নর্থ ইস্টার্ন সাইড। কিন্তু আসামের দিক থেকে যদি আমরা ভাবি তাহলে হচ্ছে সেটা আসামের দক্ষিণ পশ্চিম দিক। ঠিক আছে, আসামের দক্ষিণ পশ্চিম দিকে একটা ছোট্ট রাজ্য ছিল সেই সময় মেঘালয়। এই মেঘালয় অবস্থিত গারো পাহাড়। এবারে আসবো ছাতির বদলে হাতি, দ্বিতীয় প্রবন্ধ। এটা কেন ছাতির বদলে হাতি? এই প্রবন্ধে আমরা বাংলাদেশের জনজীবনটা দেখব, বাংলাদেশের মানুষের উপর, এবারে আর গারো পাহাড় নয়, বাংলাদেশের মানুষের উপর কিভাবে অত্যাচার চালাতো সেখানকার জমিদারেরা, সেই অত্যাচারের বর্ণনা এখানে রয়েছে। এবং এর ফলে ওরা যে কিভাবে মানুষের থেকে এই যে আমরা দেখতাম না জমিদাররা আগেকার দিনে কি করতো, জমিদাররা আগেকার দিনে সমস্ত ট্যাক্স যে মানে আর কি জমিদারকে টাকা দিতে হবে ফসল বিক্রি করার টাকা, ঠিক আছে, বা ফসল দিয়ে আসতে হবে এত টাকা, এই যে টাকা দিয়ে আসার বিষয়টা, কর কর দিয়ে আসার বিষয়টা, এইটা কিন্তু কর যদি সময় মতো না দেওয়া যায় আবার সুদ সমেত সেটা দিতে হবে। এগুলো তো চাষিদের পক্ষে দেওয়া সবসময় সম্ভব ছিল না, ফলে তাদের অত্যাচার তাদের মানতে হতো, জমিদারদের অত্যাচার তাদেরকে মানতে হতো। এর ফলে এই যে সামাজিক পরিণতি পেল, এই পুরো বিষয়টাই কিন্তু এই গল্পে স্থান পেয়েছে, যেটা হচ্ছে ছাতির বদলে। এইটাও প্রথমে কামাক্ষী প্রসাদ এবং দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের সম্পাদিত রঙ্গশালা পত্রিকায় প্রকাশিত হয়, এবং পরে আমার বাংলা প্রবন্ধে এটিকে অন্তর্ভুক্ত করা হয়। পরে আমার বাংলা প্রবন্ধে এটিকে অন্তর্ভুক্ত করা হয়। এটা হচ্ছে দ্বিতীয় প্রবন্ধ, ঠিক আছে, এটাও হচ্ছে দ্বিতীয় প্রবন্ধ। এই আমার বাংলা গ্রন্থে, আমার বাংলা গ্রন্থের এটা হলো দ্বিতীয় প্রবন্ধ। এই যে নাকের বদনে নরুন পেলাম তাকডুমা ডুমডুম, কিন্তু শুধু একটা ছাতির বদলে এক নয়, দুই নয়, একেবারে 3 বারং 36 বিঘে জমি।
নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়, বিশ্বাস না হয় বেশ একবার হালুয়াঘাট বন্দরে যেও। তাহলে এই এই গ্রন্থে কোন বন্দরের উল্লেখ আছে সেটা গুরুত্বপূর্ণ। 36 3 × 36 বিঘে জমির কথা বলা হয়েছে। কত বছর আগের কথা বলা হয়েছে? এই হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদা এসেছিল এক গারো চাষি, যার নাম হচ্ছে চেংমান। তাহলে চেংমান হচ্ছে কোন গ্রন্থ বা প্রবন্ধের উল্লেখযোগ্য চরিত্র? সেটা হচ্ছে ছাতির বদলে হাতি। ঠিক আছে, ছাতির বদলে হাতি এই গ্রন্থের উল্লেখযোগ্য একটা চরিত্র চেংমান। মহাজন কি করলো, দরদ করে একটা নতুন ছাতা কলকাতা থেকে আনা সেটা চেংম্যানকে দিল। আর চেংম্যান যেটা গিয়ে কি করলো না বিক্রি করে দিল। ঠিক আছে, এই ঘটনার কয়েক বছর পরে ছাতার দাম তো অনেক বেড়ে গেল। এই ঘটনার কিছু বছর পরে ছাতার দাম অনেক বেড়ে গেল। পাকা চুল প্রত্যেকটা ডালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে। ডালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে। চেংম্যানের কথা রয়েছে। ওই অঞ্চলের 50টা গ্রামে ডালুদের বাস। ডালু পোশাক পরিচ্ছদে যাদের হাজংদের সঙ্গে যাদের মিল রয়েছে। তাহলে ডালুদের কাদের পোশাক পরিচ্ছদের সঙ্গে মিল রয়েছে? যেটা হচ্ছে হাজংদের। সিংহের ভালো নাম কি? পশুরাজ। এখানে আরেকটা প্রথা হচ্ছে নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে সত্ত্ব ছিল না, জমির আম কাঠালে তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর 2.5 টাকা মতো পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। এই যে এখানে ছেলেমেয়েরা যে গান করতো, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা। অর্থাৎ এই যে গানটা রয়েছে এটা কোন গ্রন্থে রয়েছে? সেটা হচ্ছে ছাতির বদলে হাতি এই গ্রন্থের মধ্যে রয়েছে। এই গ্রন্থের মধ্যে রয়েছে। কোন কোন জায়গার এখানে কোন কোন জায়গার ডালু চাষিরা জেগে ওঠে, তারা এই সমস্ত কিছুর প্রতিবাদ শুরু করে? কোন কোন জায়গার কথা বলা হয়েছে এগুলো? যেমন জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে নিয়ে। এখানে এই গ্রন্থটা অর্থাৎ ছাতির বদলে হাতি, এটা বাংলার কৃষকরা শোষণ, বঞ্চনা, বাংলার কৃষকদের শোষণ বঞ্চনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে বা প্রেক্ষাপটে লেখা হয়েছে। এই যে এই এই জায়গাগুলো নওয়াপাড়া, দুমকাকুড়া, ঘোষপাড়া, ভুবনপুরার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। কোন কোন এলাকার ডালু চাষিরা আজ জেগে উঠেছে এইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ব্যাস বলো, যদি কোনো প্রশ্ন থাকে বলো, নইলে পরেরটা। হালুয়াঘাট বন্দরের ঘটনাটা কত বছর আগে কেউ বলতে পারবে? হালুয়াঘাট বন্দরের ঘটনাটা কত? 30 35 25 30। 25 30। গারো চাষিটির নাম কি ছিল? চেংমান।
ম্যাম। ঠিক আছে, তেজারতি শব্দের অর্থ বলতে পারবে? সুদের কারবার। তেজারতি শব্দের অর্থ সুদে টাকা ধার দেওয়া পেশা, যেটা হ্যাঁ সুদের কারবার। আরেকটা হচ্ছে যে ওই যে মহাজনী যে প্রথায় কোদালের যে দাম, সুদে আসলে কত বিঘে জমি হয়েছিল? 66। ছত্রিশ। এখানে হচ্ছে না, ওটা হবে 15 বিঘে। সুদে আসলে কত বিঘে জমি হয়েছে? 36 বিঘা। এখানে একটা বলেছে যে ডালুদের গ্রাম কুমারগাতি নিবেদন সরকারের মুদিখানায় 10 বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদনে 66 বিঘে জমি মহাজন কুটিশ্বর সাহা এমন ভাবে দেনার দায়ে কেড়ে নিয়েছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, 66 তো হবেই না, কেড়ে নিয়েছে 66 বিঘে। আরেক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘে জমি মোচড় দিয়েছিল। ম্যাম ওই সুদের কথার ওই শব্দটা কি বলেছিলেন? কোনটা? সুদের মানে অ্যান্সারটা সুদ, কিন্তু আপনি একটা সে ওয়ার্ড বলেছিলেন। কোদালে তেজারতি। কোদাল। না ম্যাম, তেজারতি। দাঁড়াও দাঁড়াও, এখানে দেখে নি। 3 × 36 বিঘে জমি। 3 × 36। এই যে এটা মহাজনী প্রথা, এটা হবে 15 বিঘে। ঠিকই বলেছি, মহাজন এক চাষিকে ধরে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘে জমি মোচড় নিয়েছিল। এটা হচ্ছে যে কোদালের দাম সুদে আসলে কত বিঘে জমি হয়েছিল, এটা 15 বিঘে হবে। ঠিক আছে, এটা 15 হবে, এটা উত্তর এইটা হবে। 3 × 36 হবে না। ব্যাস, এটাই। আচ্ছা, এখানে তো ছাতির বদলে হাতি দেখছি। ও এটা তো তারপরে আর এই সেরেছে। এই পিডিএফটা এই কটা নাকি? দাঁড়া, ওটা হচ্ছে তোমাদের সাহিত্য চর্চাতে আছে না। একটা মিনিট হোল্ড করো তো, দাঁড়াও। কিসের ব্যবসা? যেটা হচ্ছে ভুসি মালের ব্যবসা। দেখো এবারে গেছে কিনা, গেছে সকলের কাছে? হ্যাঁ ম্যাম। এসছে তো?
আচ্ছা, তারপরে কি হচ্ছে, তাহলে লেখক যে জায়গাটা গিয়েছিলেন সেটা হচ্ছে বিক্রমপুর এলাকা। আমি আগেই বললাম যে হ্যাঁ, দীপঙ্করের দেশে এই কারণেই নাম হয়েছে যেহেতু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সেখানে ছিলেন এবং তার ওখানে জন্ম হয়েছিল সেই জায়গায়। আর যে কারণে তিনি বৌদ্ধ ধর্মের এই নিয়ে তিনি যে সেটাকে নিয়ে গবেষণা করেছিলেন বা যেটা তিনি তিব্বতে নিয়ে গেছিলেন এই বৌদ্ধ ধর্মটাকে নিয়ে, মানে বৌদ্ধ ধর্মের যে প্রচার করার জন্য তিনি যে তিব্বতে গিয়েছিলেন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর কি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, আর গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঞ্চলে যে তিনি তো নিয়ে যাচ্ছেন বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্ম মানে তিব্বতে তিনি প্রচার করার জন্য যাচ্ছেন, তো তার কাছে অনেক মানে কি ছিল, বৌদ্ধ গ্রন্থ ছিল যেটা তার অঞ্চল থেকে মূলত পাওয়া যায়। তার অঞ্চল থেকে অনেক বৌদ্ধ গ্রন্থ ছিল যেটা তার অঞ্চল থেকে পাওয়া যায়। দেখা যাচ্ছে এবার? হুম। তাহলে দীপঙ্করের এই যে তথ্যগুলো রয়েছে। আচ্ছা, এছাড়া বিক্রমাদিত্য পর্বতটা কোথায় অবস্থিত? এই রানীনগর গ্রামের টিনের আটচালায় কি লেখা ছিল? রানীনগর এতিমখানা, এটা গুরুত্বপূর্ণ। এতিমখানা মানে একটু বলবেন? এতিমখানা হচ্ছে টিনের আটচালায়, মানে ওটা জায়গাটার নাম যেটা হচ্ছে এতিমখানা, ঠিক আছে? আচ্ছা। এই রহমান যে মাস্টার সেখানে গ্রামের যে প্রাইমারি স্কুল এবং পোস্ট অফিসের সঙ্গে, মানে সেখানে এই দুই জায়গাতেই তিনি মাস্টারি করতেন, সেই জন্য তিনি মাস্টার নামে পরিচিত। বিক্রমপুরের অধিকাংশ মানুষ যারা কিনা বাইরে থাকতো, বিক্রমপুরের অধিকাংশ মানুষ যারা বাইরে থাকতো, তো তারা কি করতো, মানি অর্ডারে মানে টাকা পাঠাতো, মানি অর্ডার করে তারা টাকা পাঠাতো। ফলে দুর্ভিক্ষের সময় শুধুই আসতো কি হচ্ছে না, মৃত্যুর খবর, শুধুই সেই সময় আসছে মৃত্যুর খবর। এই এতিমখানার রানীনগর যে এতিমখানা, সেখানকার যে ছেলে মেয়েরা অর্থাৎ আলী হোসেন, গৌরাঙ্গ, আজিমুন্নেসা, শুকুর বানু, হরিদাসী, মজিদ, রাধাশ্যাম, এই চরিত্রগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এই চরিত্রগুলোর মধ্যে হচ্ছে গ্রামের আটচালায় তো লেখা ছিল, এই চরিত্রটা মানে আশা করা যায় যে সেই সময় এই এতিমখানা। হ্যাঁ বলো। ওই এতিমখানা মানে হচ্ছে যেসব শিশুদের যাদের বাবা মা নেই, বাবা মানে তাদের হ্যাঁ, থাকার একটা অনাথ জায়গা, মানে যেমন শিক্ষার, বৃদ্ধাশ্রম যেমন হয়, ওই রকমই একটা জিনিস এতিমখানা, যাদের বাবা মা নেই যেসব শিশুদের, তাদের তাদের একটা শিক্ষার দায়িত্ব আশ্রয়স্থল। নেওয়া বা দেখাশোনার দায়িত্ব নেওয়া এতিমখানায়, সেটাই মানে আমরা যেটাকে অনাথ আশ্রম কিছুটা বলি, সেই জাতীয় একটা বিষয়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ। অনাথ আশ্রম এতিমখানা, এটা এখানে চালানো হচ্ছে। আচ্ছা, মুশকিল হয়ে গেল, এখনো আসছে না গল্পটা। আচ্ছা, তারপরে এখানকার মধ্যে সব থেকে বড়, এই যে এতগুলো ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে, তার মধ্যে সব থেকে বড় কি? সব থেকে বড় ছিল আলী হোসেন। এই আলী হোসেনের বাড়ি হচ্ছে ত্রিপুরা। কোথায় তাদের বাড়ি? চাঁদপুর স্টিমারে এরা ভিক্ষে করত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চাঁদপুর যে স্টিমার, সেখানে তারা ভিক্ষে করত, যে লাইনগুলো বলছি হ্যাঁ সব দেওয়া আছে। এই আজিমুন্নেসা আর শুকুর বানু হচ্ছে দুই বোন, আজিমুন্নেসা আর শুকুর বানু, এরা দুজনে হচ্ছে দুই বোন, এগুলো গুরুত্বপূর্ণ। আর সেরকম ভাবে নেই। আচ্ছা, লেখক সুভাষ মুখোপাধ্যায় যে যে অঞ্চলগুলো ঘুরেছিলেন সেগুলো, যেমন লৌহজং, যেমন হচ্ছে মুন্সিগঞ্জের ঘাট, যেমন হচ্ছে সোনার রং টঙ্গিবাড়ি, কহলা ঘাট, বজ্রযোগিনী, এই প্রত্যেকটা এলাকায় এখানে হচ্ছে ধুধু করছে কি না কীর্তিনাশা নদী, এখানে এই যে কীর্তিনাশা নদী এসছে এতক্ষণ,
দেখাতে পারবো, কিন্তু এই পিডিএফটাতে দাগ দিতে পারবো না। দূরে পুতুলের মতো খুদে খুদে দেখা যাচ্ছে কে আলী হোসেন না গৌরাঙ্গ, মজিদ না রাধা শ্যাম। এই যে এগুলো হলো গুরুত্ব। ঠিক আছে, যে যে লাইনগুলো বললাম তাহলে সেইগুলো। নদীটার নাম কি, কোথায় লেখক গেছিলেন, পরবর্তীকালে কোথায় গেছিলেন, এই গৌরাঙ্গ কোথায় ভিক্ষে করত, যে জায়গাটা তাদের দেখাশোনার জন্য ছিল, যে এতিমখানা, এতিমখানার শিশুরা কারা ছিল, এগুলো গুরুত্বপূর্ণ। আর রহমান মাস্টার কি কি কাজ করত, এই গৌরাঙ্গ, এই গৌরাঙ্গের বাড়ি কোথায় ছিল, এখানে আমরা দেখছি আলী হোসেন, আলী হোসেন, তারপরে হচ্ছে আলী হোসেনের বাড়ি কোথায়, তারপরে হচ্ছে আলী হোসেনের চেয়ে 3 বছরের ছোট, সেখানে আজিমুন্নেসা এবং শুকুর বানু দুজনই মেয়ে। আর হচ্ছে গৌরাঙ্গ, গৌরাঙ্গর বাড়ি কোথায়, তার বাবা মা কিভাবে মারা গেছিল, বাবা মারা গেছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে তার 2 দিন পর তার ছোট বোনটাও মারা গেছিল। কোথায় গৌরাঙ্গ ভিক্ষে করত, সেই জায়গাটা লেখক সুভাষ মুখোপাধ্যায় কোন কোন এলাকায় ঘুরেছেন। তারপর লেখক ঢাকা থেকে লেখক স্টিমারে করে ফিরেছেন, অর্থাৎ কীর্তিনাশা নদী পেরিয়ে তিনি ফিরেছেন। এগুলো হলো গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখব বন্যার সঙ্গে যুদ্ধ। একদম ফার্স্টে সাতকাহনিয়া, সাগর পুতুল, সাগিরা, কোটাল ঘোষ, কাটাটিকুড়ি, আয়মা, দর্শিনী, বনবাহিনী, এগুলো হলো গ্রামের নাম। একদম দাগ দিয়ে দাও প্রথমেই। কোন এলাকাটাতে বন্যার দাগ, একটা জিনিস খেয়াল রাখবে, যে অঞ্চলে বন্যা হয়, জলটা যখন ওঠে সেই অঞ্চলে দীর্ঘদিন থাকার ফলে, মানে ধরো দেওয়ালে যদি ওঠে, তাহলে কি হবে, দেওয়ালে একটা দাগ থেকে থাকবে। এই যে এইটার উপর বেস করে কিন্তু বোঝা যায় যে বন্যাটা কতদিন আগে হয়েছিল। তো এইটা হলো দরকার, যেটা ওই কোঠা বাড়ির পাঁচিলগুলোতে জলের আঁচড় দেখিয়ে একজন বলল ওটা বন্যার দাগ, দেখেছো, শুকিয়ে গেলেও কিন্তু ওই দাগটা থেকে যায়। ময়রাদের পাড়ার গ্রামটার নাম কি, ময়রাদের পাড়ার গ্রামটার নাম কি, পাড়ার যে সমস্ত মানুষগুলো কিসে মারা গেছে, ময়রাদের পাড়ার গ্রাম মানে মানুষগুলো কিসে মারা গেছে। এই সময় এখানে যে ময়রা ছিল, অর্থাৎ মুক্তিপদ রুজ জাতিতে ময়রা ছিল, মুক্তিপদ রুজ যে কিনা জাতিতে ময়রা ছিল। মুক্তিপদ রুজ যে কিনা জাতিতে ময়রা ছিল, মুক্তিপদ রুজ ময়রা পাড়ার খবর নিয়েছিল, এইগুলো গুরুত্বপূর্ণ। আর গ্রামে ঢুকে 200 হাতের মধ্যে 6 থেকে 7টা পোড়ো বাড়ি, এখানে কোন জেলার উল্লেখ রয়েছে, বর্ধমান জেলার উল্লেখ রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। বর্ধমান জেলার উল্লেখ রয়েছে, যে পো গ্রামে ময়রাদের পাড়া, সবাই ম্যালেরিয়াতে মারা গেছে এখানে, ঠিক আছে, এগুলো সব নোটে করা আছে। বর্ধমান জেলার উল্লেখ রয়েছে। গায়ের বৃদ্ধকে ভোলানাথ বাবু, সেটা গুরুত্বপূর্ণ। অজয় নদীর কথা আছে, অজয় নদীর উৎস কোথায়, ছোটনাগপুরের পাহাড়ে যার উৎস সেইটা। 40 বছর ধরে 1 লক্ষ বিঘেরও বেশি জমি অনাবাদি পড়ে রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। 9টা ইউনিয়নের 150-রও বেশি গ্রাম। পশ্চিমে সাতকাহনিয়া থেকে পূবে সাগিরা পর্যন্ত, এটা একটা জিনিস খেয়াল রাখবে, যে পশ্চিমে হচ্ছে যে অঞ্চলটা সেটা হচ্ছে সাতকাহনিয়া, আর পূবে হচ্ছে সাগিরা। এই যে একটানা কত মাইল, 40 মাইলে হচ্ছে অজয়ের বন্যা রোধী বাঁধ, মানে বন্যা যাতে রোধ করতে পারে। এখানকার ঠিকাদারেরা মারোয়ারি ছিল। কুরুক্ষেত্র বেঁধে গেছিল কোন গ্রামে, সেটা দেখতে হবে। 3-4 আগের বছরের বন্যা হয়েছিল দামোদরের নদী থেকে, সেটা দেখতে হবে। এখানে একজন সাংবাদিকের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে সুশীল জানা, সেটা দেখতে হবে। একজন ডাক্তারের নাম রয়েছে যিনি হচ্ছেন শরদীশ রয়, যিনি রাস্তা বাতলাবার কথা বলেছেন। এই যে বন্যা হচ্ছে সেখানকার মানুষকে তো
ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা ব্যবস্থা দিতে হবে, সেই জন্য সেখানে একজন সাংবাদিকের নাম হচ্ছে সুশীল জানা, যিনি ফটো তোলবার জন্য রয়েছিলেন। এই যে পুরুচার গ্রামে এসে দেখি যেন কুরুক্ষেত্র, এটা গুরুত্বপূর্ণ। শনিবারের চিঠি, বিখ্যাত শনিবারের চিঠি সজনীকান্ত দাস, তার এই যে সরদীশ ডাক্তার, তার কথা রয়েছে। শনিবারের চিঠির উল্লেখ আছে এই প্রবন্ধে, শনিবারের চিঠির প্রবন্ধের উল্লেখ আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখে রাখবে, প্রথম 1 to 11 পর্যন্ত যতগুলো প্রবন্ধ রয়েছে কোনটা কত নম্বরে রয়েছে কনসিকুয়েন্টলি কিন্তু সাজাতে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই যে গেলাম গেলাম লাইনটাতে দাগ দাও, গেলাম গেলাম আর্তনাদ শোনা যাচ্ছে, কে বলেছে এই কথাটা? কোদাল হাতে কে মাটি কাটছিল? কোদাল হাতে মাটি কাটছিল হায়াত সাহেব, হায়াত সাহেব। কোদাল হাতে হায়াত সাহেব মাটি কাটছেন, এটাতে দাগ দেন। গণনাট্য সংঘের কথা আছে, আগেই বলছিলাম যে বিজন ভট্টাচার্য এবং শম্ভু মিত্র, এই দুজন গণনাট্য মানে দুজন নাট্যকারের উল্লেখ রয়েছে যারা গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এই দুজনের কথা রয়েছে। তাহলে এদের কথা রয়েছে কোথায় না বন্যার সঙ্গে যুদ্ধ, এই প্রবন্ধটাতে এনাদের কথা রয়েছে। গণনাট্য আন্দোলনের যে কথা রয়েছে এই প্রবন্ধে এদের নাম রয়েছে, শম্ভু মিত্র আর বিজন ভট্টাচার্য। গণনাট্য আন্দোলন, এই যে গণনাট্য, ভারতীয় গণনাট্য সংঘের দুজন সেরা শিল্পী, দাগ দিয়ে দাও। এই অবধি কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলো, নইলে শালমহুয়ার ছায়ায় যাব। শালমহুয়ার ছায়ায় যাব। তাহলে আগের গল্পটা কি বলতে চাইলো? আগের গল্পটার মধ্যে এটাই বলতে চেয়েছে যে বন্যার সঙ্গে, অর্থাৎ বর্ধমান জেলায় দামোদর নদী থেকে এবং অজয় নদী থেকে যে বন্যা হয়েছে এবং বন্যার সঙ্গে যুদ্ধ, সেখানকার মানুষ কিভাবে বাঁধ দিচ্ছে, কিভাবে সেখানকার মানুষ তাদের মানে এই বন্যাটা কিন্তু একটা বছর নয়, এখানে দিনের পর দিন প্রত্যেক বছরে বছরে বন্যা হয়, ঠিক আছে। এবং বন্যার ফলে কিভাবে এদের যে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এবং তার সঙ্গে কিভাবে তারা পাল্লা দিয়ে সেই সমস্ত সময়টাতে তারা বাস করে আর কি। এবং তাদের যে বন্যা, এই বন্যাটাকে কভার করতে এসছে যারা হচ্ছে সুশীল জানা সাংবাদিক, যারা তাদের দুঃখ কষ্টের কথা মানুষের সামনে তুলে ধরছে, এটা গুরুত্বপূর্ণ। কবে বন্যা হয়েছে, কত সালে হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। এবার এখানে কিভাবে তারা বন্যায় যাচ্ছে এবং এই বন্যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাক্তার রয়েছেন শরদীশ রায়। এবার এই সময় একজন বাবাজিকে দেখা যাচ্ছে নৌকায় তোলা হয়েছে এবং বাবাজিটা একেবারে মানে বাঁচাও, মানে তার তো মানে আর্তনাদ করছে, ঠিক আছে। তার তো মানে চোরা বালিতে ঢুকে গেছে, হয় না ভীষণ কাদা, সেই কাদার মধ্যে ঢুকে গেছে হাঁটু পর্যন্ত জল। শনিবারের চিঠির উল্লেখ রয়েছে। এখানে আবার আমরা দেখছি হায়াত সাহেব, যিনি কোদাল হাতে মাটি কাটছিলেন, আসলে তিনি একজন স্বদেশী। এই প্রেক্ষাপটে কি করে বন্যা রোধ করতে হবে, কি করে বাঁধ দিতে হবে, এই সমস্ত ঘটনাগুলো এই ঘটনার মধ্যে রয়েছে। আর সেই প্রসঙ্গে গণনাট্য আন্দোলনের প্রসঙ্গ রয়েছে এবং গণনাট্য আন্দোলনের দুজনের কথা রয়েছে। এটাই হচ্ছে এই গ্রন্থের মূল বিষয়বস্তু বা এই মানে গ্রন্থ না প্রবন্ধটার মূল বিষয়।
বোঝানো গেল? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তারপর হচ্ছে শালমহুয়ার ছায়ায়। শালমহুয়ার ছায়ায় হচ্ছে এটা আবার স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে, মানে আমার বাংলা যে প্রবন্ধটা, যেখানে প্রত্যেকটা গল্পগুলো ছোট ছোট গল্প, খুব বড় নয়, কিন্তু প্রত্যেকটা গল্প একটার সঙ্গে অন্যটা খুব সুন্দরভাবে মানে রিলেটেড নয়, মানে বিভিন্ন ধরনের, কখনো ঢাকা গেছেন সেই সময়, বাংলাতে দুর্ভিক্ষ হয়েছে সেই সময়ের গল্প, কখনো কোথাও কি বলে বন্যা হয়েছে সেই সময়ের গল্প, আবার অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যিনি বৌদ্ধ ধর্ম প্রচার করছেন তার যে বিক্রমপুরের যে বর্ণনা সেটার গল্প, আবার আমরা সেখান থেকে চলে গিয়ে দেখছি আসাম, অর্থাৎ গারো পাহাড়ের নিচে সেখানে যে কি বলবো সেখানকার যে আদিবাসী সম্প্রদায় রয়েছে সেই আদিবাসী সম্প্রদায়ের গল্প, এই সমস্ত গল্পগুলো কিন্তু এই প্রবন্ধটার মধ্যে উঠে এসেছে, এই প্রবন্ধের মধ্যে উঠে এসেছে। হাজং যাদেরকে বলে, হাজং ডালু হোক যারা আদিবাসী সেখানকার। শালমহুয়ার ছায়ায়। আচ্ছা, শালমহুয়ার ছায়ায় বললাম স্বাধীনতা আন্দোলনের চিত্র এখানে পাওয়া যায়। ব্রিটিশ শাসন, শোষণ, এদের ফলে একের পর গ্রামের মধ্যে মানে তাদেরকে কিভাবে নিপীড়িত হতে হচ্ছে। এই অঞ্চলটা মূলত কোন অঞ্চল? মেদিনীপুরের কথা বলা হয়েছে, মেদিনীপুর একদম ফার্স্টেই আছে দেখো, তারপরে হচ্ছে বাঁকুড়া, তারপরে হচ্ছে রানীগঞ্জ, মানে রানীগঞ্জ হচ্ছে বর্ধমান, এখন তো পশ্চিম বর্ধমান, রানীগঞ্জ, আসানসোল, এই এলাকাটা যেটা হচ্ছে শিল্প সমৃদ্ধ অঞ্চল, এখান থেকে কটক উড়িষ্যায় চলে গেছে, তারপর বালাসোর, সবটাই উড়িষ্যা। তাহলে মেদিনীপুর ফার্স্টে, মেদিনীপুর থেকে চলে গেছে বাঁকুড়া, বাঁকুড়া রানীগঞ্জ, মানে ওই পশ্চিম বর্ধমান হয়ে উড়িষ্যার দিকে চলে গেছে। উড়িষ্যার দুটো অঞ্চলের কথা রয়েছে, একটা কটক, একটা হচ্ছে বালাসোর। কোথা থেকে কোন জায়গায় রাস্তাটা গেছে, রাস্তার ওপারে কি ধরনের পাথর রয়েছে, মাকড়া পাথর, যেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই যে মাকড়া পাথর, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে হচ্ছে এখানে আবার আমরা দেখছি জঙ্গলমহলের কথা রয়েছে। জঙ্গলমহল বাঁকুড়া অঞ্চল, এই যে ছোটনাগপুরের পাহাড়তলি, জঙ্গলমহলের কথা বলা হয়েছে, যেখানে প্রচুর শালমহুয়ার বিশাল গাছ রয়েছে, বিশাল অরণ্য রয়েছে। তাম্রলিপ্ত নগর চন্দ্রকোনা এই মুহূর্তে এখনকার কনটেক্সটে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। ওপারে হচ্ছে জঙ্গলমহল, আমরা জানি বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলটাকে বলা হয়। দেখো পুরুলিয়ার কথা আছেও, একটু পরেই দেখতে পাবো, এটা পারুলিয়া, মানে পুরুলিয়া এই জায়গা থেকে এসছে। শীর্ষা পার হয়ে বনের ভেতর দিয়ে রাঙামাটির রাস্তা, এই যে শালবনী, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, মেদিনীপুর থেকে হাঁটা রাস্তায় চলেছি শালবনির দিকে, এই জায়গাগুলো। কুকুরের কথা উল্লেখ আছে এখানে, কুকুর, ঠিক আছে। 50-এর মন্বন্তরের কথা উল্লেখ আছে, যেখানে বলছে যে সেই সময় এই যে 50 সালে তবু তো মাঠে ফসলের আশা নিয়ে চাষিরা দুর্ভিক্ষের সময় দুটো শাক পাতা খেয়েও তারা জীবন ধারণ করেছে, মানে সেটা খেয়েও তারা জীবিকা নির্বাহ করেছে বা কোনো রকমের দিন কাটিয়ে দিয়েছে শাক পাতা খেয়ে। 50-এর মন্বন্তর। তমলুকের কথা রয়েছে, ধ্বংস আর মৃত্যুর সেই করাল মূর্তি দেখেছিলাম 3 বছর আগে, কোথায় না তমলুক মহকুমায়, শালমহুয়ার ছায়ায় তমলুকের কথা রয়েছে।
এখানে কথকের নাম দিয়েছে, গল্প কথক, যিনি গল্পটা বলছেন তার নাম হচ্ছে এই যে চিরঞ্জিপুরে সনাতন মণ্ডলের বাড়িতে উঠেছিলাম গিয়ে, সনাতনের ঠিক পাশেই 3 মাথা এক করে বেঞ্চের ওপর বসে একজন, আহ গায়ের চামড়া ঝুলে পড়েছে, আমরা বুঝতেই পারছি বয়স্ক তিনি, দেখে মনে হলো সনাতনের দাদা। জিজ্ঞাসা করলাম দাদার কি জ্বর হয়েছে? সনাতন প্রথমটা একটু থতমত খেয়ে গেল, তারপরে বলল দাদা নয় তো, ও আমার ছেলে, বছর 20 বয়স হবে ওর, ভুগে ভুগে অমনি চেহারা। তাহলে দেখো ওখানকার মানুষের না খেয়ে কি অবস্থা। আমরা বলি না যে লোকগুলো মানে ওখানকার যারা শিশুরা দেখা যায় ওই কিছু বছর আগে আমরা দেখেছিলাম মানে পেটটা বড় হয়ে যায়, ঠিক আছে, মানে যারা কি অপুষ্টিতে ভোগে, যারা অপুষ্টিতে ভোগে, ঠিক আছে, বেলিয়াতোড় এই সমস্ত এলাকা। রূপনারায়ণ নদীর কথা বলেছে, গেঁওখালির হাট যেটা রূপনারায়ণ আর গঙ্গা নদীর সংযোগ স্থল, হাওড়া মেদিনীপুর 24 পরগনা তিনটে জেলার সীমানা, হাওড়া মেদিনীপুর আর 24 পরগনা তিনটে জেলার সীমানা। আর সনাতন মণ্ডল যার গল্পকথক, যার কথা আমরা শুনতে পাচ্ছি, সেখানে রয়েছে গেঁওখালির হাট যেটা হচ্ছে রূপনারায়ণ আর গঙ্গা নদীর মিলনস্থল। আচ্ছা, এখানে কৃষ্ণদাসকে সবাই ভালোবাসে এই কথা বলেছে, কাকে ভালোবাসে? কৃষ্ণদাসকে। আচ্ছা, পাঁশকুড়া থেকে বাসে যেতে হতো কোথায় না 17 নম্বর ইউনিয়ন, এই জায়গাটাতে থাকতো। কোন অঞ্চলে ফসল পাওয়া যায় না? যেটা হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, যেখানে কোনো ফসল পাওয়া যায় না। পূর্ব চিল্কায় রাস্তায় শকুন্তলার বাঁধের ওপর দেখেছিলাম কঙ্কালসার মানুষের মিছিল। এই সবগুলোই কিন্তু যে প্রেক্ষাপটে লেখা হয়েছে যে মানুষ এই গ্রামগুলোতে মানুষের ওপর অত্যন্ত মানে অত্যাচার করা হতো স্বাধীনতা আন্দোলনের সময়, তাদের কথা। এই যে কৃষ্ণদাস যাকে সবাই ভালোবাসতো, তার লাশ পাওয়া গেল 3 দিন পর ভাঙা পালকি থেকে, হঠাৎ করে কৃষ্ণদাসকে কোথাও পাওয়া যাচ্ছে, তারপর তার লাশ পাওয়া গেল। চন্দ্রকোনা থেকে ঘাটাল কোনো ফসলের চিহ্ন নেই। আচ্ছা, তারপর এখানে এই যে বরাবরকার বন্যা অঞ্চল বাঁকা, জলসরা ক্ষীরপাই এই অঞ্চলটার কথা বলা হয়েছে, ঠিক আছে, এখানে আমরা ক্ষীরপাইয়ের উল্লেখ পাই। সাঁওতালরা এখানে একটা ঝুমুর গান গেয়েছিল, সাঁওতালরা এই সমস্ত অঞ্চলের সাঁওতালরা ঝুমুর গান গায় শালবনী তীরে, এই যে ধান কলের বাঁশি বাজছে এই গানটা, যেতেও তো হবে অনেকখানি রাস্তা এইটা।
আচ্ছা, এখানে মিলিটারিদের ছাউনি পড়েছে একটা এলাকায়, যেটাকে বলা হচ্ছে ঝড়ডাঙ্গা আর সরডিহা। ঠিক আছে, এই যে মিলিটারিরা আসছে এই সমস্ত অঞ্চলগুলোতে, মিলিটারিদের যে সমস্ত অঞ্চলগুলো এই যে ছাউনি পড়েছে সেটা হচ্ছে ঝড়ডাঙ্গা আর হচ্ছে সরডিহা। দাগ দাও এই অঞ্চলটাতে। আচ্ছা, চুয়ার বিদ্রোহীদের কথা আছে। চুয়ার বিদ্রোহ খুব স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে ঘটা একটা ঘটনা, যেটা চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহের কথা এখানে আছে। মাতঙ্গিনী হাজরার কথা রয়েছে। মাতঙ্গিনী হাজরা আর হচ্ছে চুয়ার বিদ্রোহ, এই দুটো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে বীর কন্যাকে আজ আর কেউ বীর কন্যা বলে না, আজ সে মিলিটারি ঠিকাদার। বীর কন্যা মরে গিয়ে হলো বিষ কন্যা। আর এখানে তেমন কিছু নেই। পাতালপুরীর রাজ্যে আর কলের কলকাতা, এগুলো করিয়ে দেবো নেক্সট দিনকে। একটা একদম ছোট্ট আছে, আজকে করিয়ে দিচ্ছি। হাত বাড়াও, যেটা একদম শেষে আছে। আমাদের আর তাহলে বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো হচ্ছে ওই এটা সাহিত্য চর্চাটা, তাই না? সাহিত্য চর্চা হয়ে যায়। 11-12 কি কি হয়েছে আমাদের একটু বলে দিন। সাহিত্যের রূপরীতি হয়ে গেছে। আমি তোমাদের কিন্তু সবগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা কি দেখেছো একটাও? দেখেছো কি? না ম্যাম, দেখা হয়নি। তেলেনাপোতা আবিষ্কার হয়েছে, সাহিত্যের রূপরীতি হয়েছে, সাহিত্য সংস্কৃতির ইতিহাস হয়েছে, ভাষা অংশটা পড়িয়ে দিয়েছি। অনেকটাই হয়ে গেছে। আমি তোমাদের সবগুলো, তোমাদের কাজ হচ্ছে সবটা দেখা। তোমাদের একটা সমস্যা হচ্ছে কেউ দেখো না, 9-10টাই ভালো করে দেখো না। এটা কেন হয় আমি বুঝতে পারি না, যে তাহলে নোটটা কি জন্য দেওয়া? ওটা কি শুধু মানে মোবাইলের মধ্যে রেখে দেওয়ার জন্য? আমি চেষ্টা করব যে পুরো অংশটা পড়িয়ে দিয়ে আর একবার অন্তত এই সাহিত্য সংস্কৃতির ইতিহাসটা পরীক্ষার আগে বলে দেব। ঠিক আছে, আমি রবিবার দিনকে ক্লাস নেব তোমাদের, শুধুমাত্র 11-12 এর জন্য বলছি, রবিবার দিন নেব। আর ওই সপ্তাহে আমি বুধবার দিনটা করাতে পারবো না, সোম মঙ্গল করিয়ে দেব। সেই ক্ষেত্রে এই না, সোম করাবো, মঙ্গলটা করাতে পারবো না, সোমবারটা করিয়ে দেবো। মঙ্গল আর বুধবারটা তো অফ থাকবে। আমাদের তো 9-10 এর ওভারঅল অনেক সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি নেক্সট রবিবারেও ক্লাস নেব, আর একটা ক্লাস তোমাদেরকে সোমবার আর বৃহস্পতিবার দিনটা করাবো 9-10 এর, বরং 11-12 এর জন্য একটা ক্লাস আমি নিয়ে নেবো শুক্রবার। 5 বিকেল 5টা থেকে কোন দিন নেবেন বললেন? আগামীকাল লিখে দিচ্ছি আমি রাত্রে। আচ্ছা, আগামীকাল বিকেল 5টা থেকে নেব, আর শুক্রবার দিন সন্ধ্যে 7টা থেকে নেব। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর এই সপ্তাহে রবিবার দিনকে আমি 8টা থেকে পড়বো। ওই দিন তো থাকবো, 8টা থেকে পড়বো। শনিবার কখন নেবেন? শনিবারও 8টা থেকে।
কিন্তু সকলকেই বলছি যে নোটগুলো বাড়িতে খুলে দেখতে হবে। মেজরিটি নোট একদম খুলে দেখো না, না নোট না কি বলে রেকর্ডেড ক্লাস। হাত বাড়াও, হাত বাড়াও কাকে? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি যে আমাদের যে নতুন গ্রুপ হলো 11-12 এখানে তো আপনি দেওয়া আছে যে ছেলেটির হচ্ছে কি বলবো এই ওই 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, ঠিক আছে? এখানে 12-13 বছরের উলঙ্গ একটি ছেলের কথা রয়েছে। সে হাঁটতে পারে না, সে ওই 4 পায়ে হাত দিয়ে চলে এবং তাকে খাবারের কথা বলা হয়েছে। তাকে সে কি হয়, ছোলা খায় আর রাস্তায় খুঁটে খুঁটে চাল আর ছোলা খায়, এটা খেয়েই তার জীবিকা নির্বাহ করে সে। এই কারণে বলছে তাদের দিকে যারা গরিব মানুষ, যারা সকলে শান্তিতে রয়েছে, যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয়, আর কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি এবং যারা গরিব মানুষ তাদের দিকে হাতটা বাড়িয়ে দিতে হবে, তাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এই হলো গল্প, একদম সহজ গল্প, খুব একটা কঠিন কিছু নয়। আচ্ছা, তোমরা হাত বাড়াও। এখানে একটা ব্যাপার আছে, কিসের জন্য, কিসের জন্য হাত বাড়াতে হবে? সাহায্য করতে, তাই তো? সাহায্যের কথা বলা হয়েছে। আরেকটা হলো, দেখো এখানে একটা লাইন আছে, পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। কত সংখ্যাটা, কত? 50। এই লাইনটাতে রাখবে। এখানে জন্তুর কথা উল্লেখ আছে। জন্তু হচ্ছে এখানে 12-13 বছরের উলঙ্গ এক ছেলে, বাঘসিংহ নয় কিন্তু। এখানে 12-13 বছরের উলঙ্গ এক ছেলের কথা রয়েছে, যাকে জন্তু বলা হয়েছে। আর একদিকে সমুদ্র, একদিকে বঙ্গোপসাগর রয়েছে, আবার একদিকে হিমালয় পর্বতমালার কথা রয়েছে। এইভাবে পরীক্ষা, বা যেটাকে আমরা বলছি প্রাচীর, আর তিস্তা নদীর কথা রয়েছে। এখানে দৈত্যের কথা বলা হয়েছে, দৈত্যটা হলো হিমালয়। অখ্যাত এক গাঁয়ের কথা আছে, যেটা হচ্ছে নন্দীগ্রাম। এই অবধি থাকলো, তাহলে নেক্সট দিনকে এটা শেষ করব, আর ওদিকে সাহিত্য চর্চাটা ধরে নেব। আমি নোটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো। আছে কোনো প্রশ্ন? এখন তো নেই, না যখন ম্যাম ঠিক আছে। ঠিক আছে। করবো তো তখন প্রবলেম হয় তো তখন জানাবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর সবগুলো দেখো, সবগুলো তারপরে আমি বলে দিচ্ছি আবার। রাখি তাহলে আজকে।